স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির পরিস্থিতি, অব্যাহত আছে ১৪৪ ধারা। ফ্যাসিস্টদের দোসরদের ইন্ধনে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবার শুরু হয়েছে পুরনো খেলা, অভিযোগ বিএনপি নেতাদের। প্রশাসনের স্বৈরাচারের দোসরেরা থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কমিশনে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য। ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। গণ অভ্যুত্থান দমনে সারা দেশে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাইব্যুনালের সাক্ষীর তথ্য। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। মহাসপ্তমীতে উৎসবমুখর পূজা মণ্ডপ, ঢাকের বাদ্য আরতিতে মেতে ওঠে ভক্ত পুণ্যার্থীরা। অশুভ শক্তির বিনাশে প্রার্থনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। অনেকটা স্থবির হয়ে আছে জনজীবন। তবে লাশ সৎকারের সুবিধার্থে ও আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়ক অবরোধ শিথিল করেছে যুগ্ম বিক্ষোভকারীরা। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৪৪ ধারা জারিতে শনিবার থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গোটা খাগড়াছড়ি জেলা। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে দোকানপাট, বিপাকে পড়েছে পর্যটন ও শ্রমজীবীরা। জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন রয়েছে 7 প্লাটুন বিজিবি। পাহাড়িদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল, তো ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। মালবাহী গাড়ি মালগুলা নষ্ট হচ্ছে, অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে। আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারার 3 পাহাড়ি নিহত হয়েছে। আহত একজন মেজর সহ সেনাবাহিনীর 13 সদস্য ও ওসি সহ 6 পুলিশ সদস্য সহ জেলার অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। বর্তমান পরিস্থিতির পেছনে কারো ইন্ধন রয়েছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেটা চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। কিছু সংখ্যক সুবিধাবাদী এখানে এসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে হয়তো কিছু সুবিধা নিতে চায়। সেই বিষয়গুলো আমার মনে হয় নজর রাখতে হবে। তারা আজকে আওয়ামী লীগের লোকরা এখানে উস্কানি দিয়ে আজকে একটা সন্ত্রাসী গ্রুপের বল করছে। বল করে আজকে এই জেলাতে আজকে এখানে একটা মেসাগার করার জন্য চেষ্টা করতেছে। ধর্ষণের ঘটনায় বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জেলা পরিষদের। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা নিয়ে পর্যায়ে যাবো। কিন্তু এই যে অবরোধ দিয়ে আপনি অন্য দিকে চলে যাবেন, বিষয়টা এটা গ্রহণযোগ্য না কোনোভাবে, এটা হতে পারে না। একটা স্বাধীন দেশে এটা হতে পারে না। প্রতিবাদ হচ্ছে একজন আসামিদের ধরা হোক। এখন 2 জনের নাম বলতে পারে নাই, একজনের নাম বলছে, তাকে ধরা হয়েছে, সে ওই আসামি কিনা সেটাও জানা নাই। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব মহলের সচেতনতা আশা করছেন সচেতনরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যাতে দুর্গাপূজা উৎসবমুখর না হয় সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে, তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও দাবি তার। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। শান্ত পার্বত্য এলাকাকে অশান্ত করে তুলছে একটি মহল। তাদের ইন্ধনেই অস্থিতিশীল খাগড়াছড়ি। সব ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের চক্রান্ত সফল হবে না। রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহত হয়েছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে
এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং থানার সেবার মান উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে। 18 মাসের মধ্যে থানা ভবনের নির্মাণ কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর 18 মাসের পরে যদি করতে না পারেন, ওই আপনাদের ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসরেরা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড় অশান্ত করতে ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান নস্যাৎ করে দিতে হবে। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় হুঁশিয়ারি দেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। ঠিক, আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পার্বত্য এলাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। এদিকে বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা হয়েছে। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টদের উৎসাহ দিতে একটি মহল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর নিজস্ব ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন শেষে কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা বিষয়ে এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, অর্থনীতির সমৃদ্ধির জন্য আর্থিক খাতে কর্পোরেট শৃঙ্খলা জরুরি, কিন্তু এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে হিসাব ব্যবস্থায় হস্তক্ষেপ করলেই কর্পোরেট খাতের লোকজন চরম নাখোশ হন। অন্য আলোচকেরাও বলেন, কিছু প্রতিষ্ঠান তাদের স্বার্থ সিদ্ধির জন্য দুই রকম নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে, এসব অবৈধ অনৈতিক কার্যক্রমের আড়ালে অর্থ পাচার করেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারকারীরা অনেক বেশি স্মার্ট, এসব বন্ধে সাংবাদিকদের অন্তর্দৃষ্টি দিয়ে দেশ সম্পর্কে ইতিবাচক রিপোর্ট তৈরির তাগিদ দেন অর্থ উপদেষ্টা।
কোম্পানিতে কত কিছু তেরেসমাতি হয়, আমি তো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। উনি নেগেটিভ অনেক কথা বলছেন টিভিতে, কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার অথর্ব বলে টলে। তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ of some people who are helping the fascists. এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কি করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মারে নাই, ব্যাংকটাতে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, কিছু তো করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান। নিউ ইয়র্কে নিজ হোটেল কক্ষে স্থানীয় সময় শনিবার তাদের এই সাক্ষাৎ হয়। ইমরান খান বর্তমানে আলেফ হোল্ডিং এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করতে আহ্বান জানান। সাক্ষাতে ইমরান খান জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফিনটেক খাতের দ্রুত বিকাশ এবং সঠিক সুযোগ তৈরি হলে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। এজন্য ইমরান খানকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। বাংলাদেশের স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য, আর নির্বাচনকালীন সময়ে 150 জনের পর্যবেক্ষণ দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই করা হবে, যার খসড়া ইসিতে জমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। যতই সময় যাচ্ছে ততই নির্বাচন আয়োজনে ব্যস্ততা বাড়ছে কমিশনের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সহযোগিতা করবে তার দেশ। বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহী দেশটি। And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ। এটা দ্বিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যেটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থান করবেন বলেও জানান ইসির সিনিয়র সচিব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে সারা দেশে 3,05,331 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে এই তথ্য জানান তদন্ত কর্মকর্তা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দ করা বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি
রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৪ অক্টোবর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফরমাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করেন ভক্ত পুণ্যার্থীরা। পরে চক্ষুদান শেষে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। রিপোর্ট করেছেন আসমা আক্তার নূপুর। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজার আয়োজন। সোমবার সকাল ৯টা৫৮-তে নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা মানে দেবী দুর্গার ৯টি রূপ। দেবীর ৯টি রূপকে একসঙ্গে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে এই পূজা। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, প্রতিটি গাছেই দেবী কোনো না কোনো রূপে অধিষ্ঠান করেন। আজকে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। দেবীকে পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ জ্বালিয়ে উপোস রেখে দেবীর পায়ে ফুলের অঞ্জলি দেন ভক্তরা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। সবাই যেন ভালো থাকি, সব অমঙ্গল পৃথিবী থেকে দূর হয়ে যাক, শান্তি বয়ে আসুক পৃথিবীতে, এটাই চাওয়া মায়ের কাছে। সপ্তমীর দিনে মায়ের কাছে প্রার্থনা, মা যেন আমাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন। দেবী দুর্গার কাছে আমি সবসময় চাই যেন এই জগৎটাকে যে উনি শান্তিপূর্ণ অবস্থায় রাখেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি এবার HSC পরীক্ষা দিয়েছি, সো মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সবাই ভালো একটি রেজাল্ট করতে পারি। দুর্গাপূজা ভালোই লাগে, সরস্বতী মা যেন আমাদের আশীর্বাদ, ভক্তি সব অনেক ভালো লাগে আমাদের। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর জীবন যাপন করুক, এটাই আমার প্রার্থনা। দেশবাসী যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং অশুভ শক্তি যাতে বিনাশ হয়। দেশে এবার ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। সাড়ম্বরে পালিত হয় মহাসপ্তমী। দেবী দুর্গার কাছে দেশ ও জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মহাসপ্তমী উদযাপনে মন্দিরে ভক্ত এবং পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? সকালে
আজকে দেবীর প্রাণ ফিরে এসেছে, দেবীর প্রাণ ফিরে এসেছে শাস্ত্রের মধ্যে। এরপর থেকে বিভিন্ন সময় সকাল থেকে দুপুর থেকে মন্দিরে এবং এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা তাদের যে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন কিছুক্ষণ আগে। তিনি মূলত এই পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এছাড়া এই মন্দিরে যাতে বিশৃঙ্খলা না হয়, যে কোনো পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা এবং বিজিবিও রয়েছে। মোটামুটি নির্বিঘ্নে ধর্মাবলম্বীরা তাদের যেই উৎসব অর্থাৎ যেই প্রার্থনা সেটি কিন্তু তারা করছেন এবং নির্বিঘ্নে অনেকটা নির্বিঘ্নে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে যে প্রতিমার আশপাশে সবাই এসে কিন্তু জড়ো হচ্ছেন, তারা কেউ ছবি তুলছেন, কেউ প্রার্থনা করছেন বিশ্ব শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য, নিজেদের শান্তির জন্য তারা প্রার্থনা করছেন। মোটামুটি ঢাকেশ্বরী মন্দিরের আজকে মহাসপ্তমীর যে আমেজ, সেই আমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ ভক্তদের উপস্থিতি এখানে রয়েছে। ধন্যবাদ শুভ আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যতদিন রাষ্ট্র থাকবে ততদিন রাজনীতি থাকবে, ততদিন ষড়যন্ত্র থাকবে। কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে দল ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করে বিএনপির এই দুর্নীতি নির্ধারক। দুর্গোৎসব উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গণভোজের আয়োজন করা হয়। এতে তার নির্বাচনী এলাকা ঢাকা ৩ আসনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে ভারত ও শেখ হাসিনা গং। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করছে বলেও অভিযোগ তার। আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, 1 মাস পার হলেও নুরুল হক নূরের উপর হামলার তদন্ত এখনও শেষ হয়নি। সরকার আওয়ামী দোসরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিকদের উপর হামলা করতে সাহস পেত না, পাহাড়ের অপ্রীতিকর ঘটনাও ঘটত না। সরকারের দুর্বলতায় শ্রমিক অধিকার পরিষদের সভাপতিকে গুমের চেষ্টা ও হামলার অভিযোগ করেন রাশেদ খান। দেখছি যে অরাজকতা দেখছি, জুলাই যোদ্ধাদের উপর একের পর এক যে হামলা করা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। দেখেন এছাড়াও তারা 2500 কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে। এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি। আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, যদি ফাঁসিবাদ বিরোধী ঐক্য আমরা না ধরে রাখতে পারি, বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না। মা ইলিশ মাছ রক্ষায় অক্টোবরে 22 মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সংবাদ সম্মেলনে এই কথা জানান। অনুমোদন থাকলেও ভারতে খুব বেশি ইলিশ রফতানি হয়নি বলেও জানান তিনি। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে জানাতে গিয়ে বললেন, জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পরেও এবছর জুলাই ও আগস্ট মাসে গত বছরের তুলনায় কমেছে ইলিশ আহরণ। উপদেষ্টা জানান, আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জানান, এ সময় 6,20,140 জেলে পরিবারকে দেওয়া হবে 25 কেজি করে ভিজিএফ এর চাল। পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে প্রায় 103 টন ইলিশ রফতানি করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মাঠ পর্যায়ের তথ্য এনে বলতে পারছি যে কি কি কারণে হচ্ছে না।
এবং এইটাও বের করেছে যে এটা গত 1 বছরের ঘটনা না, এটা কিন্তু গত 2020 থেকে কিন্তু কমে আসছে। আমরা সেই কমার মধ্যে পড়েছি এবং দামটা কিন্তু গত বছরও যে খুব কম ছিল তা না, তার আগের বছরও বেশি ছিল। তো ফলে এটা আমি আমার ব্যর্থতা বলবো না, আমি বলবো যে আমার একটা আমি দেখে যেতে পারলাম না, এটাই হলো যে কিন্তু আশা করি, আমি খুবই আশাবাদী যে আগামীতে অন্তত পরিবর্তন হবে। পবিত্র মাহে রমজানে বাংলা ভিশনে প্রচারিত ইসলামী রিয়ালিটি শো পবিত্র কুরআনের আলোর 18তম আসরের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাংলা ভিশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার উপস্থাপক ও গবেষক প্রফেসর মোক্তার আহমেদ, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন, প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ মৌলানা নাজিব মাহমুদ, হাফেজ মৌলানা নেসার আহমেদ আনসারি, হাফেজ মৌলানা কারি আতাউল্লাহ আল মামুন। অনুষ্ঠান স্পন্সর কোম্পানি থেকে গ্রেট ওয়াল সিরামিকের হেড অফ সাপ্লাই চেইন মোহাম্মদ শাহিন আলম, আসুন্না ট্রাভেলস এর সিইও শফিকুল ইসলাম, বাংলা ভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুল আলম খান। এছাড়াও প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক সৈয়দ জিহাদুল ইসলাম সহ বিভিন্ন বছরের বিজয়ী ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন ধাপে ধাপে বাছাই শেষ করে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে নিয়ে রমজান মাসব্যাপী বাংলা ভিশনে প্রচারিত হবে এই আয়োজন। বিসিবি নির্বাচনে পরিচালক পদে 51 আবেদনকারীর মধ্যে 48টি মনোনয়নপত্র বৈধ। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে 3টি মনোনয়নপত্র। এদের মধ্যে আছেন জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। পরিচালক পদে তাকে নির্বাচন করতে না দেয়ায় ষড়যন্ত্র মনে করছেন বিসিবি নারী ক্রিকেট দলের সাবেক এই ম্যানেজার। তবে বাদ পড়াদের সুযোগ থাকছে আপিল করার। বুধবার প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। মানিক মাহমুদের রিপোর্ট। কমে আসছে বিসিবির ভোটের লড়াইয়ের উত্তাপ। নির্বাচন প্রক্রিয়া শুরুতে সভাপতি পদে বুলবুল তামিমের প্রতিদ্বন্দ্বের আভাস এখন অনেকটাই ফিকে। গুঞ্জন আছে সমঝোতা নির্বাচনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদেরও প্রধান সহসভাপতি হতে পারেন তামিম। পরিচালক পদে 60 কাউন্সিলর মনোনয়নপত্র কিনলেও জমা দেন 51 জন। সোমবার যাচাই বাছাই শেষে 48টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিসিবি নির্বাচন কমিশন। স্বাক্ষর অমিল থাকায় ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগ থেকে জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের প্রার্থিতা বাতিল করা হয়। একই কারণে চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগের হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 51টি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেটার গ্রাউন্ড হচ্ছে সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। তবে বাদ পড়াদের সুযোগ থাকছে আপিল করার। আপিল ও শুনানি শেষে 1 অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল 30শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিল করতে হবে। নিজের প্রার্থিতা বাতিল হওয়ার কারণকে ষড়যন্ত্র মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। প্রমাণ হিসেবে গণমাধ্যমের সামনে নিজের সমর্থনকারীকে ফোন দেন এই ক্রিকেট সংগঠক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আপনি যে আমার ফর্মে স্বাক্ষর করেছেন এটা তো আপনারই স্বাক্ষর। তাহলে একটু না, আপনি আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে, তাহলে আর প্রবলেম না। আপনি একটু কালকে কষ্ট করে আসতে হবে, আমি বলবো কখন আসবেন। ক্যাটাগরি 1 আলাদা, ক্যাটাগরি 2 আলাদা, 3 আলাদা। ক্যাটাগরি 3 এবং 1 ব্যতি রেখে ক্যাটাগরি 2 এর সমঝোতা হলেও হতে পারে। নাটকীয় কিছু না ঘটলে আসন্ন বিসিবি নির্বাচনে খুলনা, বরিশাল, রংপুর, সিলেট এই 4 বিভাগের পরিচালক পদে ভোট হবে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা। আপিল শুনানিতেও রেদওয়ান ফুয়াদ প্রার্থীদের ফিরে না পেলে ঢাকা বিভাগে 2 পরিচালকের কোটা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের পরিচালক পদ নিশ্চিত হবে।
মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাকিস্তানি বলে ট্রফি নেয়নি ভারত, উদযাপন করেছে ট্রফি ছাড়াই। কথা চালাচালির লড়াই ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তার জবাবে এসিসি সভাপতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, যুদ্ধে পরাজয়কে খেলার মাঠের জয় দিয়ে আড়াল করা যায় না। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ভারত ম্যাচ মাঠে যতটা উত্তাপ ছড়ায় তার চাইতে বেশি আগুন ঝরে মাঠের বাইরে। মাঠের খেলায় ভারতের একচেটিয়া প্রাধান্য। এবারের এশিয়া কাপেই 3 বার পাকিস্তানকে হারিয়েছে তিরাঙ্গারা। ফাইনালে দারুণ কামব্যাকের নজির গড়ে ভারত জিতে নিয়েছে এশিয়া কাপের শিরোপা। তবে ট্রফি হাতে তোলা হয়নি তাদের। মাঠের পারফরমেন্সের প্রশংসা কুড়ালেও প্রতিপক্ষের সাথে হাত না মিলিয়ে নিন্দা কুড়িয়েছে ভারতের ক্রিকেটাররা। ফাইনালে তারা আরও বেশি বিতর্কিত। হাত তো মেলায়নি, বরং এসিসি সভাপতি মোহসিন নাকভি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেছে টিম ইন্ডিয়া। মাঠের ঘটনা মাঠেই থেমে থাকেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া খোঁচা দিয়েছেন, এসিসি ও পিসিবি সভাপতি নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দিয়েছেন এই বিতর্কে। টুইট বার্তায় ভারতের এশিয়া কাপ জয়কে তিনি তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তিনি বলেছেন, খেলার মাঠে অপারেশন সিঁদুর 2 জায়গায় ভারত জয়ী। এসিসি ও পিসিবি সভাপতি হিসাবে কোনো কথা বলেননি মোহসিন নাকভি, কিন্তু তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তাই মোদির খোঁচায় আর চুপ করে বসে থাকেননি। রিটুইটে লিখেছেন, যদি যুদ্ধই গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও 2 দেশের কথার লড়াই কবে থামবে সেটাই এখন বড় প্রশ্ন। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এশিয়া কাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ভারতের ব্যাটিং সেন্সেশন অভিষেক শর্মা এবং মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন ভারতের সফর স্পিনার কুলদীপ যাদব। 2025 এশিয়া কাপে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টানা 7 ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলেই জিতেছে গৌতম গম্ভীরের দল। ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই ভারতীয় দলের পারফরমেন্স ছিল টপ ক্লাস। এশিয়া কাপের রেকর্ড 9ম ট্রফি জয়ের পথে অন্য 7টি দলের সাথে নিজেদের পার্থক্যটাও পরিষ্কার করে দিয়েছে ভারত। 17তম এশিয়া কাপে ব্যক্তিগত সাফল্যে ভারতীয় ক্রিকেটারদের দাপটটি ছিল বেশি। ব্যাটিংয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ 314 রান করেছেন ভারতীয় মাস্টার ব্লাস্টার ওপেনার অভিষেক শর্মা। ফাইনালে হতাশ করলেও 350-তে প্রায় 45 গড়ে টুর্নামেন্টের রেকর্ড 19টি ছক্কা হাঁকিয়ে মিস্টার সিক্সার খ্যাতি পেয়েছেন অভিষেক। টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হয়ে $15,000 ছাড়ার হ্যাভেল H9 জিপ গাড়িও পুরস্কার হিসেবে পেয়েছেন। আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার কুলদীপ যাদব ফাইনালে শুরুতে ব্যয়বহুল হলেও পরবর্তীতে দ্রুত 4 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আসরে মোট 17টি উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্সে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়ে জিতেছেন $15,000 প্রাইজ মানি। ফাইনালে ব্যাটিংয়ে ভারতের জয়ের নায়ক তিলক বর্মা শুরুতে যথেষ্ট সুযোগ না পেলেও ফাইনালে দেখিয়েছেন নিজের যোগ্যতা। অপরাজিত 69 রানের ম্যাচ উইনিং ইনিংসে হয়েছেন ফাইনাল সেরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির পরিস্থিতি, অব্যাহত আছে 144 ধারা। ফ্যাসিস্টের দোসরদের ইন্ধনে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবার শুরু হয়েছে পুরনো খেলা, অভিযোগ বিএনপি নেতাদের। প্রশাসনের স্বৈরাচারের দোসরেরা থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কমিশনে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য। 150 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। গণ অভ্যুত্থান দমনে সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে সাক্ষীর তথ্য। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ। ঢাকের বাদ্য আরতিতে মেতে ওঠে ভক্ত পুণ্যার্থীরা। অশুভ শক্তির বিনাশে প্রার্থনা। এই ছিল এখনকার মতো।
পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।